আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারতে আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা জানব। এখানে আমাদের আলোচ্য বিষয় যেগুলো সেগুলো হচ্ছে কুলম্বের সূত্র, নিরবিচ্ছিন্ন আধান বণ্টন, তারপর আমরা জানবো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা, তারপর জানবো তড়িৎ দ্বিমেরু, তারপর জানবো তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য। আমাদের মোটামুটি মেন 5টে টপিক সেখানে আলোচনার আছে। প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি কুলম্বের সূত্র। আজকে আলোচনার বিষয় হচ্ছে কুলম্বের সূত্র। আমরা জানি একটা প্লাস আধান মানে একটা পজিটিভ আধানকে বিকর্ষণ করে, আবার একটা নেগেটিভ আধানকে বিকর্ষণ করে, একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধানকে আকর্ষণ করে। এখন এই যে এখানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এই বলের মান কত, সেই মানটা আমরা জানবো এই কুলম্বের সূত্র থেকে। ঠিক আছে, ধরলাম এটা একটা প্লাস Q1 আধান, এখানে আছে একটা Q2 আধান, এই দুটো আধান পরস্পর আর দূরত্বে আছে। এখন কুলম্বের সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্রটা প্রযোজ্য হয় দুটো বিন্দু আধানের জন্য। ধরলাম এখানে Q1 একটা বিন্দু আধান, Q2 একটা বিন্দু আধান, যাদের মধ্যবর্তী দূরত্ব r। কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল F, সেটা প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, দুটো আধানের হচ্ছে গুণফলের সাথে সমানুপাতিক। আর F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখান থেকে F সমান K Q1 Q2 ডিভাইডেড বাই r²। এই কেটা হচ্ছে কি প্রপোর্শনাল থেকে আমরা ইকুয়ালে নিয়ে এসেছি, একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়েছে। এটা হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বলা হয়। এই ধ্রুবকটা ইউনিভার্সাল ধ্রুবক নয়, যেমন মহাকর্ষের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল ধ্রুবক পেয়েছিলাম, এটা কিন্তু সেরকম ইউনিভার্সাল ধ্রুবক নয়। এই ধ্রুবকটা ডিপেন্ড করে মাধ্যমের উপর আর হচ্ছে ইউনিট সিস্টেমের উপর। মানে মাধ্যম যদি আমরা চেঞ্জ করি তখন কিন্তু এই কে এর মান কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, এখান থেকে এবার এসআই সিস্টেমে এই কে এর মান হয় 9 × 10⁹। ইউনিটটা কি হবে? ইউনিট আমরা এখান থেকে পেয়ে যাব কে সমান কি F × r² ডিভাইডেড বাই Q1 × Q2। তাহলে ইউনিট কি আসবে? F ফোর্স, তার মানে নিউটন, আর হচ্ছে তার মিটার স্কয়ার ডিভাইডেড বাই Q কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে কে এর মান। আচ্ছা, কে এর একইভাবে আমরা ডাইমেনশন বার করতে পারবো, মাত্রা বার করতে পারবো। এবার কে ইকুয়ালস টু আর একটা হয় 1/4πε0। আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি ধরি তাহলে কি ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0। এই এপসিলন নটটা কি? এটাই হচ্ছে মাধ্যমের হচ্ছে তড়িৎ ভেদ্যতা। এপসিলন নটটা হচ্ছে যে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখানে যেহেতু আমরা শূন্য মাধ্যম ধরেছি বা বায়ু মাধ্যম ধরেছি, বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসিলন নট। আচ্ছা, সিজিএস সিস্টেম হলে কে ইকুয়ালস টু হয় কি 1। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে এই ইকুয়েশনটা কি পাবো? F ইকুয়ালস টু তাহলে লিখতে পাচ্ছি কে এর জায়গায় 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r²। এটা হলো এসআই সিস্টেমে কুলম্বের সূত্রের হচ্ছে গাণিতিক। এবার এখানে একটা বিষয় আমরা প্রথমেই বললাম, কুলম্বের সূত্র প্রযোজ্য হচ্ছে বিন্দু আধানের জন্য। এবার বিন্দু আধান বিষয়টা কি, বা বিন্দু আধান কোনগুলোকে ধরবো? বিন্দু আধান মানে কি খুব একদম বিন্দু আকারের আধান হবে? কোনো বড় আকারের আহিত বস্তুকে কি আমরা বিন্দু আধান হিসাবে ধরতে পারি, বা বড় আকারের বস্তুর ক্ষেত্রে কি কুলম্বের সূত্র প্রযোজ্য হবে? এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে দুটো বস্তু আছে, দুটো বস্তু ধরলাম ফুটবলের মতো সাইজ, তাদের মধ্যে কি কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো? আমরা পারবো। উত্তর আমরা পারবো যদি দুটো বস্তু মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়। একটা দুটো আহিত বস্তুকে তখন আমরা বিন্দু ভর হিসেবেই ট্রিট করব যখন দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব ওর আকারের তুলনায় অনেক বেশি।
বোঝা গেল? এই দুটো বস্তুর আকারে বড়, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্ব দেখা যাচ্ছে ওদের আকারের তুলনায় অনেক বড়, তখন কিন্তু এগুলোকে আমরা বিন্দু আধান হিসাবে ধরব। আবার অত দেখা গেল এদের থেকে ছোট বস্তু, তারা অথচ খুব কাছাকাছি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ দেখা যাবে ওদের আকারের তুলনায় ওদের মধ্যবর্তী দূরত্বটা হয়ে গেছে কি অনেক কম, অল্প হয়ে গেছে। তাহলে এই হচ্ছে বিষয়, মানে আমরা কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। এরপরে আমরা যেটা জানবো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, এখন আমরা যেটা জানবো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দুটো বিন্দু আধান ধরলাম, একটা Q1 Q2, এদের মধ্যবর্তী দূরত্ব r, মডার নিলাম, মানে মানটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা কত r। Q1 এর অবস্থান ভেক্টর ধরলাম r1, এটার অবস্থান ভেক্টর ধরলাম r2। অবস্থান ভেক্টর কিভাবে আসে তোমরা সেটা আগে জেনেছো, মানে এটা যদি একটা 3 ডাইমেনশন বডি ধরে নিই, এটা 3 ডাইমেনশন যদি বডি ধরে নিই, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত r1, এইটা হচ্ছে কত r2। ঠিক আছে, এখন যদি আমরা Q1 এর উপর Q2 দ্বারা প্রযুক্ত কুলম্বীয় বল যদি লিখি, সেটা কিভাবে লিখব? সেটা হচ্ছে F12, মানে ফোর্স অন Q1 ডিউ টু Q2। প্রথমে যেটা আছে সেইটার উপর বল, দ্বিতীয় যেটার যে সংখ্যাটা আছে বা দ্বিতীয় যে সিম্বলটা আছে সেটা তার দ্বারা, মানে এটা 1 এর উপর 2 দ্বারা, F12, তার মানে এই আধানের উপর, এর উপর যে বলটা কাজ করছে সেটা কত হবে? সেটা সমান হবে একটা কনস্ট্যান্ট Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। ঘটনা আছে এইটা হচ্ছে স্কেলার ফর্মে আছে। এবার যদি আমরা ভেক্টর ফর্মে আনতে চাই, তখন আমাকে কি করতে হবে? একটা ইউনিট ভেক্টর গুণ করতে হবে, যেটা ডিরেকশন বোঝায়। ঠিক আছে, ভেক্টর মানে কি মান এবং অভিমুখ দুই থাকে, এটা তো মান আছে, অভিমুখটা বোঝানোর জন্য এই যে 1 এর উপর 2 দ্বারা প্রযুক্ত বল, মানে এই অভিমুখটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই অভিমুখটা, এই আধান থেকে এই আধানের মধ্যে ডিসটেন্স r জানি, কিন্তু অভিমুখ যখন দেখবো তখন এইটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, তার মানে এইটা হয়ে যাবে তখন r1 r2। এই ডিসটেন্সটাকে আমরা ভেক্টরে প্রকাশ করলে r1 r2 বোঝাচ্ছে, তার মানে এটা তখন ইউনিট। এবার এই যে ডিসটেন্সটা, এইটাকে আমি এখানে একটা ইউনিট ভেক্টর নিয়ে নিচ্ছি এই ভেক্টরে, তাহলে এইটা দ্বারা আমরা অভিমুখ বলতে পারি, তখন এটা হয়ে গেল কি ভেক্টর। ঠিক আছে, এবার এই ইউনিট ভেক্টরটা আমি এখানে কেন নিলাম? কারণ ইউনিট ভেক্টর মানে জানি এর মান 1, কিন্তু অভিমুখটা থাকে, অভিমুখটা প্রকাশ করা যায়। তাহলে অভিমুখটা এখন কোন দিকে হলো না 2 to 1, 2 থেকে 1 এর দিকে। এবার ইউনিট ভেক্টর সম্পর্কে আমাদের ধারণা আছে, ইউনিট ভেক্টর এর সমান কি হয়? ভেক্টর a ডিভাইডেড বাই মড a। তার মানে এখানে r1 r2 এই যে ইউনিট ভেক্টর, এটা সমান কি হবে? এটা সমান হবে r1 r2 ডিভাইডেড বাই মড অফ r1 r2। তাহলে সেটা এখানে যদি পুট করি, তাহলে পেয়ে যাচ্ছি k Q1 Q2, এটা হলো r1 r2 ডিভাইডেড বাই মড r স্কয়ার ইনটু, আবার এখানে আসছে r1 r2 এর মড। এবার এখানে আমি অভিমুখ যখন 2 to 1 করছি, r1 r2 আসছে, যখন 1 to 2 করব, 2টা তখন ফাইনাল, তার মানে r2 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এইটা আসবে। কিন্তু এদের তিনটেরই এই যে এটা মানেও এই ডিসটেন্স বোঝাচ্ছে, এটা মানেও এই ডিসটেন্স বোঝাচ্ছে, উপরটা মানেও তাই বোঝাচ্ছে, তার মানে তিনজনের মানই সেম, মড r যা আর মড r1 r2 ও তা, মড r2 r1 ও তা, সবই এক। তার মানে এই জায়গায় r এর জায়গায় আমি r1 r2 লিখতে পারবো। তাহলে এটা কি দাঁড়ালো? k Q1 Q2 into r1 r2 ডিভাইডেড বাই, তাহলে এটাকে r1 r2 লিখতে পারবো, মানে হয়ে যাচ্ছে r1 r2 আর কিউব হয়ে যাচ্ছে, এখানে স্কয়ার আছে, এখানে সিঙ্গেল r1 r2 আছে, কিউব হয়ে গেল। তাহলে k এর জায়গায় এরকমও লিখতে পারবো 1/4πε0। তাহলে এইটা হয়ে গেল কি ভেক্টর ফরম্যাট।
কুলম্বের সূত্রের হচ্ছে ভেক্টর। তাহলে F12, তার আরেকবার বলছি, F12 মানে কি বোঝাচ্ছে না এই Q1 আধানের উপর Q2 আধান বা Q2 আধান দ্বারা এই Q1 আধানের উপর যে কুলম্বীয় বল, এই Q1 এর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে F12। আবার একই রকম ভাবে Q1 বল দ্বারা Q2 এর উপর প্রযুক্ত বল সেটা কি হবে, সেটা হবে F21। 2 মানে কি, ফোর্স অন Q2 ডিউ টু Q1, ফোর্স অন 2 ডিউ টু 1, 2 এর উপর 1 এর দ্বারা, সেটা হচ্ছে F21। এটা সমান কি হবে, একইভাবে লিখতে পারবো 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে R2 R1 R2 R1, শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কুলম্বীয় সূত্রের ভেক্টর। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা শুরুতে জেনেছি শূন্য মাধ্যমে কুলম্বীয় বল, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বীয় বল F = 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R²। শূন্য মাধ্যমে এসেছিল কি ε0, কিন্তু এটা শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হলে, মানে কোনো কাগজ, কাঁচ এই জাতীয় কোনো পরাবৈদ্যুতিক যদি মাধ্যম থাকে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে F ড্যাশ হয় 1/4πε ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R²। তাহলে চেঞ্জটা কোন জায়গায় হলো, এই জায়গায়। এখানে ছিল ε0, যখন অন্য কোনো মাধ্যম হলো, এইটা ছিল বায়ু, এটা হলো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, আর এটা অন্য কোনো মাধ্যম, এটা অন্য কোনো মাধ্যম, তাহলে এইটা চেঞ্জ হলো, ε0 ওখানে ছিল, এখানে ε। তাহলে এখন আমরা এই দুটো কিছু ভাগ করে দিই। F/ε যদি করি তাহলে এটা কি পাবো, এই F ড্যাশ যদি করি তাহলে কি পাবো, ε ডিভাইডেড বাই ε0। ঠিক আছে, এইটাকেই বলা হয় কি εr বলা হয়। তাহলে এইখানে আমরা আগে জেনেছি ε0 বা এগুলো কি হচ্ছে, একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এখন দুটো ফোর্সকে যখন আমরা রেশিও করছি তখন কি পাচ্ছি, ε ডিভাইডেড বাই ε0, সেটাকে বলা হচ্ছে εr। εrটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হচ্ছে। ঠিক আছে, মানে আমরা প্রথমে যেটা জেনেছিলাম যে দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল যখন বল বার করি তখন সেখানে যে কনস্ট্যান্ট কে পেয়েছিলাম, এটা হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে। মাধ্যমের উপর ডিপেন্ড বলতে কোনটা নেই, এর উপরেই হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে, এটার দ্বারাই এটাই চেঞ্জ হয়। εrটাকেই বলা হচ্ছে কি তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলা হয়, কেও বলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে অঙ্কও থাকে ছোট, কোন একটা মাধ্যমের, মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, এপসিলন ড্যাশ, এটা পাচ্ছি এপসিলন ড্যাশ সমান পাচ্ছি m ডিভাইডেড বাই k। তার মানে এফটা কি ছিল, শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় বল F, আর F ড্যাশটা হচ্ছে কি যে কোনো একটা মাধ্যমে কুলম্বীয় বল। তার মানে কোনো এক দুটো বস্তু আধান শূন্য মাধ্যমে আছে, তাদেরকে আমরা অন্য যখন কোনো একটা পরাবৈদ্যুতিক কোনো মাধ্যমে নিয়ে যাব তখন তাদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা দেখা যাবে এই কে দ্বারা ডিভাইডেড হয়ে যাবে। মানে যদি নরমালি 10 থাকে শূন্য মাধ্যমে, ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 2 হয় তাহলে 10/2 হয়ে যাবে, মানে 5 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যেই মাধ্যমে নিয়ে যাচ্ছি সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত সেটাকে ভাগ করতে হয় শূন্য মাধ্যমে যে বলটা। ঠিক আছে, এই জায়গা থেকে ছোটখাটো অঙ্কও থাকতে পারে। তাহলে এই হলো আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই হলো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এইভাবে হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আমরা এবার দেখবো যেটা বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি, ল অফ সুপারপজিশন। আচ্ছা, বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি। আমরা
যখন দুটো যখন আধান ছিল, একটা Q1 একটা Q2, এর মধ্যবর্তী দূরত্ব r ছিল, তখন আমরা এইখানে যে কোনো একটা আধানের উপরে বল, ধরো F2 এর উপরে বল, ফোর্স অন 2, ফোর্স অন 2, সেটা সমান কি পেয়েছি না F2 1 ফোর্স 2 বাই 1 বা ডিউ টু 1, এইটা পেয়েছি। এটা হচ্ছিল Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার, কোনো সমস্যা ছিল না। এখন একটা থার্ড যদি কোনো আধান যদি এখানে থাকে Q3, বললাম আর একটা আধান আছে Q3, তাহলে এখানে কটা আধান হয়ে গেল? একটা আধান, দুটো আধান, তিনটে আধান যদি থাকে, তখন ফোর্স অন 2 কি হবে? ফোর্স অন 2 কি হবে? তখন হয়ে যাবে কি 2 এর উপরে Q1 ও একটা বল প্রয়োগ করবে, Q3 ও একটা বল প্রয়োগ করবে, তখন তার মানে এটা হয়ে যাবে F21, ভেক্টর সাইন হবে F21, এটা ইকুয়ালস টু হয়ে যাবে সরি F21 প্লাস F23, তার মানে ফোর্স অন 2 ডিউ টু 1, ফোর্স অন 2 ডিউ টু 3, তার মানে একের দ্বারাও এর উপর বল, একও এর উপর একটা বল প্রয়োগ করবে, আর 3 এর উপর একটা বল প্রয়োগ করবে। এইবার দেখা যাবে কি এদের এই যে যোগ, এই যোগটা হচ্ছে ভেক্টর সামেশন হবে, মানে এখানে নিট ফোর্স যেটা নিট ফোর্স, এই নিট ফোর্সটা কি হবে না এই যে আলাদা আলাদা করে যে বল প্রয়োগ হচ্ছে, আলাদা আলাদা করে আধানগুলো যে বল প্রয়োগ করছে, সেই বলগুলোর হচ্ছে ভেক্টরের হচ্ছে সমষ্টি। ঠিক আছে, ভেক্টর সামেশন এখানে আসবে এইখানে। তার মানে এখানে আমি তিনটে বস্তু নিয়েছি, আমি যদি এবার n সংখ্যক যদি বস্তু নিই, Q1 Q2 Q3 Q4 এরকম করে করে n সংখ্যক বস্তু আমি আধান দিলাম, এরকম অনেক আধান আছে, n সংখ্যক আধান আছে। তাহলে এখানে এবার এই n তম আধানের উপর কতটা পরিমাণ ফোর্স কাজ করবে, এই যে আধানগুলো আছে সেই আধানগুলো কতটা কুলম্বীয় বল প্রয়োগ করবে, সেটা কি হবে? তার মানে ফোর্স অন n, বা ডিরেক্টলি লিখে দিচ্ছি নেট ফোর্স, নেট ফোর্স কত হবে না F প্রয়োগ করবে, তার মানে ফোর্স অন n বাই 1 n1 F n2 ফোর্স অন n ডিউ টু 2, এরকম করতে করতে তার মানে কি হবে F n n মাইনাস 1, মানে n মাইনাস 1 তম যে আধানটা আছে সেটা n এর উপরে কি হবে বল প্রয়োগ করবে। তাহলে এদের হচ্ছে কি ভেক্টর সামেশন, এদের আমরা যদি ভেক্টর সমষ্টি করি সেটাই হবে নিট ফোর্স। ঠিক আছে, আচ্ছা আমরা বহু সংখ্যক আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আমরা দেখলাম। এবার এই রিলেটেড মানে এখান থেকে কিরকম টাইপের প্রবলেমগুলো আসে সেটা একটু দেখব। এখানে যেমন একটা প্রবলেম দিয়েছে যে একটা সমবাহু ত্রিভুজের তিনটে কর্নারে তিনটে আধান আছে, ঠিক আছে, তিনটে আধান দেওয়া আছে। এখন যে কোনো একটা আধান মানে সি আধানের সি বিন্দুতে যে আধানটা আছে প্লাস 5 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সিজে সিস্টেমে যেটা আধানের ইউনিট হয় ESU, এই সি বিন্দুতে যে আধানটা আছে এই আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলেছে। তার মানে এই এই জাতীয় প্রবলেমগুলো এখান থেকে আসে। এই ত্রিভুজ দেওয়া থাকতে পারে, চতুর্ভুজের চারটে কর্নারে চারটে আধান আছে, সেই টাইপেরও থাকে। এখানে এই প্রবলেমটা কিভাবে সলভ হচ্ছে দেখো, যেহেতু তিনটে আধান তার মানে দুটো আধান এর উপর বল প্রয়োগ করবে, এ বিন্দুতে যে 3SU আধান আছে সেটা এটা পজিটিভ আধান, এটা পজিটিভ আধান, এই আধানটাকে বিকর্ষণ করবে, ঠিক আছে, এটা কোন পথে এসি পথে ঘুরছে, ঠিক আছে, এটাকে আমি এফ সি এর উপর ক্রিয়াশীল বল এ দ্বারা এফ সি লিখলাম। আচ্ছা, একই রকম ভাবে ডি বিন্দুতে যে আধানটা আছে সি এর উপর একটা বিকর্ষণ বল প্রয়োগ করছে, এটাকে লিখছি এফ সি বি, মানে ফোর্স অন সি ডিউ টু বি, এফ সি। তাহলে এখানে এফ সি এ ফোর্স অন সি ডিউ টু এ, এফ সি এ ইকুয়ালস টু কি হবে, সিজে সিস্টেমে আমাদের সিজে সিস্টেমে কি হয় Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এখানে Q1 আমি 3 ধরলাম, Q2 হচ্ছে 5 ডিভাইডেড বাই r। এই ডিসটেন্সটা কত দেয়া আছে এখানে বলে দিয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি বলা আছে।
যেহেতু সমবাহু ত্রিভুজ অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের জন্য অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি, তাহলে 3 × 5 ডিভাইডেড বাই 10 স্কয়ার। এটা কোন পথে? এই যে দেখিয়েছি, এ সি বরাবর। আচ্ছা, এটা সমান তাহলে কত হলো? 15, 0.15 ডাই। একইভাবে এফ যখন আমরা সিবি বার করব, এই ফোর্সটা যখন বার করব সেটা কত হবে? 4 × 5 ডিভাইডেড বাই 10 স্কয়ার, 20 ডিভাইডেড বাই 100 মানে 0.2। এবার আমাদের এখানে বিষয়টা কি হবে? দুটো বল দুই দিকে কাজ করছে, এর মাঝে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। আমাদের নিট ফোর্সটা বার করতে হবে। নিট ফোর্স কিভাবে কাজ পাবো আমরা? লব্ধি বলটা। আমাদের এটা যেহেতু ভেক্টর যোগ, তার মানে আমাদের ওই ভেক্টর যেহেতু যোগ, ভেক্টর যোগের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করব। সেখান থেকে আমরা এফ নেট এটা কি পাবো? তার মানে এফ সি স্কয়ার প্লাস এফ সিবি তার স্কয়ার 2 এফ সি এ এফ সিবি cos অ্যাঙ্গেলটা কত এখানে? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি কিভাবে হলো? এটা হচ্ছে বিপরীত কোণ, পরস্পর অপোজিট। এখানে এটা মানগুলো বসালে কি পাবো? সব মানগুলো যদি বসানো হয় আলটিমেট আমরা পাবো 0.304। তো এটা এইভাবে আমাদের এটা ক্যালকুলেট করতে হবে। এখানে ত্রিভুজের জায়গায় কোনো চতুর্ভুজ দিয়ে হতে পারে, চতুর্ভুজ আকারেও থাকতে পারে, বর্গক্ষেত্র থাকতে পারে। ঠিক আছে, এই জাতীয় প্রবলেমগুলো এখান থেকে থাকে। আচ্ছা, এখানে আরেকটা যে রকমের প্রবলেম থাকে, ধরো দুটো পজিটিভ আধান, এখানে একটা আছে প্লাস কিউ, এখানে একটা আছে প্লাস 3q। এরা সাপোজ একটা ডিস্টেন্সে আছে আর ডিস্টেন্সে আছে। এবার এরকম কোশ্চেন থাকে যে এদের সংযোগ সরলরেখা বরাবর কোন বিন্দুতে, সংযোগ সরলরেখা বরাবর কোন অবস্থানে তৃতীয় একটা কোনো আধান দিয়ে দিল, হয়তো সেটা দিয়ে দিল প্লাস ক্যাপিটাল কিউ দিয়ে, যে কোনো মান থাকতে পারে, যে প্লাস কিউ আধানটা এদের সংযোগ সরলরেখা বরাবর কোন জায়গায় থাকলে তিনটে আধান সাম্য অবস্থানে থাকবে। এবার যেহেতু সংযোগ সরলরেখা বলেছে, সেটা এরকম এই দুটো বিন্দু আধানের মাঝেও কোন হতে পারে বা বাইরেও হতে পারে। এই রকম প্রবলেমে কিভাবে আমরা এটা সলভ করব? দেখো, যে যখনই দুটো সমপ্রকৃতির আধান, এটা প্লাস কিউ এটা হচ্ছে প্লাস 3q, মানে কি দুটোই হচ্ছে পজিটিভ আধান। এবার যে তৃতীয় যে আধানটা, সেই আধানটাকে যদি আমরা এরকম জায়গায় রাখি, এই জায়গাতে যদি রাখি, তাহলে কি হবে? এ কে কি করবে? বিকর্ষণ করবে। এও কি করছে? বিকর্ষণ করবে। তার মানে দুটো বলেরই অভিমুখী একই দিকে, তার মানে কখনোই সাম্য অবস্থানে থাকবে না। এই আধানটা কখনোই, মানে তিনটে আধান কখনোই সাম্য অবস্থানে থাকবে না। আবার যদি আমরা এই জায়গাতে রাখি, বাইরে এরকম জায়গায় কোনো রাখি সরলরেখা বরাবর, এটাও তো সরলরেখা বরাবর, সংযোগ সরলরেখা বরাবর বলেছি, এই জায়গাতে যদি রাখি সেক্ষেত্রেও তাই একই হবে। এও কি করবে? একে বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে। কিন্তু মিডিলে যদি কোনো জায়গায় রাখি, মিডিলে এইখান থেকে এর মধ্যে কোনো জায়গায় যদি রাখি, ধরলাম এরকম জায়গাতেই রাখছি, তখন কি হবে? একে বিকর্ষণ করবে, আবার এও বিকর্ষণ করবে। আর এই যে দুটো ফোর্স F1 আর F2 এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি? পজিটিভ হয়ে যাচ্ছে, পরস্পর হচ্ছে কি বিপরীতমুখী হচ্ছে। তার মানে কি? যখনই বিপরীতমুখী হচ্ছে তার মানে একটা সুযোগ থাকছে সাম্য অবস্থানে থাকা। কারণ কি? দুটো বল যদি পরস্পর সমান এবং বিপরীত হয়ে যায়, তখন এই যে চার্জটা এর উপর নিট ফোর্স কত হয়ে যাবে? লব্ধি বল শূন্য হয়ে যাবে। তখন তার মানে এ একটা জায়গায় স্থির থেকে যাবে, মানে তিনটে আধান তখন সাম্য অবস্থানে এসে যাবে। ঠিক আছে, তার মানে এই ভেতরের কোনো জায়গায় এক্ষেত্রে এর অবস্থান হবে। ঠিক আছে, এবার
ইন জেনারেল কিরকম হবে, যেহেতু এই আধানটার মান কম, নিশ্চয়ই তার মানে ঠিক এর কাছাকাছি হবে। এইসব ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কি করতে হবে, তার মানে ফার্স্ট আমাকে দেখে নিতে হবে অবস্থানটা কোথায়, না ঠিক দুটো বিন্দু আধানের ভেতরে কোনো জায়গায়। এবার সেই জায়গাটাকে একটা x ধরে নিলাম ডিসটেন্স। এবার এই আধানের এবং এই দুটো আধানের জন্য মানে F1 এর মানটা ফার্স্ট আমরা নির্ণয় করব। মানে F1 এর মানটা একই রকম ভাবে F2 এর মানটা কুলম্বের সূত্র অনুসারে নির্ণয় করব। পরে F1 F2 করব, করে সেখান থেকে আমরা x এর মানটা বার করে নিতে পারবো। এই জাতীয় প্রবলেম থাকে, ঠিক আছে। এবার যদি এরকম হয় দুটোই মাইনাস, সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে, মানে দুটো সম প্রকৃতির হলে, সেটা পজিটিভ হলেও অথবা নেগেটিভ হোক, তৃতীয় আধানটাকে যদি আমরা ভেতরে নিজেদের মধ্যেকার কোনো জায়গায় রাখি তাহলে সাম্য অবস্থানে থাকবে। কিন্তু যদি এরকম হয়, যদি একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ থাকে, ধরলাম এটা নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, তৃতীয় একটা আধান, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু ভেতরের কোনো অবস্থানে কিন্তু এ থাকবে না, থাকলে সাম্য অবস্থানে থাকবে না। কেন দেখা যাক, আমি এখানে যদি প্লাস আধানটা রাখি, প্লাস কিউটা রাখি, এই জায়গাতে আছে, তাহলে কি হবে, এখানে যেহেতু প্লাস কিউ আছে, এ প্লাস কিউ তখন কি করছে, একে বিকর্ষণ করছে, সরি এইদিকে বিকর্ষণ করছে, তাহলে এটাকে আমি F1 ধরলাম। আবার এটা -3 কিউ আছে, এটা প্লাস আছে, এ কি করবে, এইদিকে আকর্ষণ করবে। তার মানে F1 আর F2 দেখা যাচ্ছে কি পরস্পর বিপরীতমুখী হচ্ছে, তার মানে একটা সাম্য অবস্থানে থাকতে পারে। আবার বাইরেও যদি রাখি, এইদিকে যদি রাখি, আমি এইদিকে রাখলাম, তাহলে কি হবে, প্লাস কিউটাকে এইদিকে টানবে, আবার প্লাস কিউ কি করবে, বিকর্ষণ করবে। তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে F1 আর F2 পরস্পর বিপরীতমুখী। কিন্তু ভেতরে যদি কোনো জায়গাতে রাখি তাহলে কি হবে, এ কে বিকর্ষণ করছে এইদিকে, আবার এটা F1 এর অভিমুখ, এটা F1 এর অভিমুখ যখন ভেতরে কিছু কন্ডিশন ভেতরে আছে, তখন প্লাস কিউ আধান এই যে তৃতীয় আধানটাকে কি করছে, বিকর্ষণ করছে, এইদিকে ফেলে দিচ্ছে। আবার এই -3 কিউ আধান যেহেতু এটা অপোজিট, এ কি করছে, আবার এই একই দিকে, এই দিকে আবার এই আকর্ষণ করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুটো F1 আর F2 অভিমুখ একই দিকে, তার মানে এই কখনো সাম্য অবস্থানে থাকবে না, ওই দিকে চলে যাবে। তার মানে এই ক্ষেত্রে যখন দুটো আধান পরস্পর বিপরীত, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় আধানের অবস্থানটা বাইরে হয়, এই রকম বিন্দুতে হবে, নয়তো এই দিকে হবে। মোট কথা সংযোগ সরলরেখা বরাবর যে কোনো দিকে বাইরে থাকবে। এবার কোন দিকে নেব, কোন দিকে নেওয়াটা যুক্তিপূর্ণ হবে, দেখতে হবে কোন আধানটার মান কম। এটা প্লাস কিউ, এটা হচ্ছে +3 কিউ, যেই আধানটার মান কম তার কাছাকাছি রাখতে হবে। কারণ কি, এর থেকে এর ক্ষমতা অনেক বেশি, এর যেহেতু ক্ষমতা বেশি, এর দূর থেকে যে বল দ্বারা টানতে পারবে, এ কিন্তু তত দূর থেকে সেই বল দ্বারা টানতে পারবে না, কারণ এর মান হচ্ছে কম। কারণ এ প্রপোর্শনাল টু কি হয়, Q1 Q2 ডিভাইডেড বাই R²। সুতরাং এখানে আধানের মান যার বেশি হয়, সেই আধানের মান বেশির জন্য সে মানে দূরত্ব যদি বেশিও হয়, তখন সে হচ্ছে কি সমপরিমাণ বল দ্বারা টানতে পারবে। যেহেতু আধানের মান কম, তার মানে এর কাছাকাছি এই আধানটাকে রাখতে হবে, ঠিক আছে। মানে এ যে বল দ্বারা এই অবস্থানে তো আছে, যে বল দ্বারা একে বিকর্ষণ করছে, এ দেখা যাবে এর আধানের মান বেশি হওয়ার জন্য এ দূরে থাকলেও ওই পরিমাণ বল দ্বারাই আকর্ষণ করতে পারবে, ঠিক আছে। সেই জন্য বাইরেই রাখো, কারণ না যে আধানটা ছোট সেই আধানের কাছাকাছি রাখতে হবে, তার মানে এই দিকে রাখতে হবে। এবার এই ডিসটেন্সটাকে আমরা x ধরে দেবো। কিরকম বিষয়টা হলো, যদি এটা প্লাস কিউ, এটা মাইনাস হয়তো 3 কিউ আছে, এটা হচ্ছে সংযোগ সরলরেখা। এবার এই প্লাস কিউ আধানটাকে এরকম জায়গাতে হয়তো অবস্থান করেছি, তাহলে এই কি করছে, একে বিকর্ষণ করছে F1 বল দ্বারা বিকর্ষণ করছে। এই আবার কি করবে, এদিকে F2 বল দ্বারা টান। এখন দেখা যাবে কি F1 সমান F2, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। এই ডিসটেন্সটা নেব, এখান থেকে এই ডিসটেন্সটা কি হবে, এটা আমি x যদি ধরি, আর এটা ডিসটেন্স যা থাকবে 10 থাকতে পারে, 20 থাকতে পারে, তাহলে x + 10 হয়ে যাবে এখান থেকে ডিসটেন্সটা। সেটা একটু জায়গায় বসাবো, কুলম্বের যা সূত্র বসিয়ে x এর মানটা এখানে
এই রকমের প্রবলেমও থাকতে পারে।